আপনারা কি জানেন প্রথম চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তার দেহরক্ষী ছিল বেশ কিছু মহিলা। হ্যাঁ, তিনি কিন্তু বেশ কিছু মহিলাদের নিয়োগ করেছিলেন তার দেহরক্ষী হিসেবে। আর এই তথ্যটা আমি কোথা থেকে পেলাম? এই তথ্যটা পাওয়া গেছে মেগাস্থেনিসের লেখা বই ইন্ডিকা থেকে। হ্যাঁ, সেখানেই তিনি উল্লেখ করেছিলেন যে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ মৌর্য বংশের প্রথম সম্রাট, তিনি তার দেহরক্ষী হিসেবে কোনো পুরুষ নয়, মহিলাদের নিয়োগ করেছিলেন। তার লেখা বই ইন্ডিকাতেই অনেক গ্রিক আর রোমান লেখক কিন্তু এই অংশটা পেয়েছেন, যে উদ্ধৃত অংশগুলো থেকেই আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্তের অন্তর্মহল, নিরাপত্তা ব্যবস্থা, দৈনন্দিন রুটিন এবং বিশেষ করে এই মহিলা দেহরক্ষীদের উপস্থিতি সম্পর্কে। মেগাস্তেনিস তার ইন্ডিকা গ্রন্থে কিন্তু লিখেছিলেন যে রাজা যখনই বাইরে যেতেন তার সঙ্গে কিন্তু এই মহিলা দেহরক্ষীরাই তার সাথে অন্দরমহলের বাইরেও যেত। এবং এই কথার প্রমাণ কিন্তু শুধু যে বইয়ের পাতায় লেখা আছে তা কিন্তু নয়, ইতিহাসবিদরা এর কিছু প্রত্নতাত্ত্বিক প্রমাণও কিন্তু পেয়েছেন। কোথায় পেয়েছেন? মন্দিরের ভাস্কর্যে। ওই সময়ের তৈরি মন্দিরের ভাস্কর্যে কিন্তু অস্ত্রধারী বেশ কিছু নারীর ছবি বা স্কাল্পচার পাওয়া গেছে খোদাই করা অবস্থায়। অতএব আমরা এই প্রত্নতাত্ত্বিক প্রমাণ হিসেবে এটাকে ধরে নিতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্যের দেহরক্ষী এই মহিলারাই ছিলেন। আচ্ছা, এবার আপনাদের মনে হতেই পারে যে রাজা মহিলাদের রাখতেনই বা কেন? কারণ সবথেকে বড় কারণ হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, কারণ এই মহিলারাই কিন্তু অন্দরমহলের খুঁটিনাটি সবকিছু জানতো। কারণ এরা রাজপরিবারের খুব কাছাকাছি আসতো। আর সেই কারণেই এই মহিলাদের নিযুক্ত করেছিলেন রাজা চন্দ্রগুপ্ত মৌর্য। এরা জানতো যে অন্দরমহলে কে কখন আসছে, প্রতিদিনকার রুটিন এবং কে কি করছে, এই সব তথ্য কিন্তু তাদের কাছে থাকতো। আর তারা এতটাই নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য ছিলেন যে রাজা এদেরকে নিজের দেহরক্ষী হিসেবে রেখেছিলেন। এবার এই সময় কিন্তু বেশ কিছু উল্লেখও পাওয়া যায় যে এই নারীরা কিন্তু গুপ্তচর বা স্পাই হিসেবেও ওই সময় কাজ করতেন। অর্থাৎ নারী স্পাই কিন্তু ওই সময়ও ছিল, মানে মৌর্য যুগে। খ্রিস্টপূর্ব আগের কথা বলছি এটা আমি। তবে এখানে একটা বড় প্রশ্ন, এই মহিলাদের কিভাবে নির্বাচন করা হতো? এই মহিলাদের নির্বাচন করতে কিন্তু বছরের পর বছর সময় লাগতো। রাজকর্মচারীরা এবং ওই সময় রাজার বিশ্বস্ত লোকেরা কিন্তু এই মহিলাদের খুঁজে বেড়াতো যে কারা বিশ্বাসযোগ্য এবং কারা শারীরিকভাবে সক্ষম এবং সমস্ত গোপনীয় তথ্য নিজেদের কাছে রাখতেও সক্ষম। যে শত্রুর কাছে গেলেই তারা যেন সব তথ্য বলে না দেয়, সেটাও কিন্তু মাথায় রাখা হতো। আর সেই বুঝেই নির্বাচন করা হতো এই মহিলাদের। আরেকটা বড় কারণও ছিল, এই মহিলারা কিন্তু যুদ্ধের সময়, মানে হঠাৎ করে রাজার ওপর কোনো আক্রমণ হলো, হয়তো রাজা বাইরে গেছে, ওই সময় কিন্তু এই মহিলারা রাজাকে একেবারে ঘিরে থাকতো। এবার যে আক্রমণকারী দল তারা কিন্তু চট করে বুঝতে পারতো না যে সেখানে রাজা আছে। মহিলা দেখলে অটোমেটিক্যালি তারা একটু সরে যেত বা ছড়িয়ে পড়তো, অর্থাৎ রাজার দিকে অ্যাটাকটা কিন্তু অনেকটাই কমজোরি হয়ে যেত। এবং এভাবেই কিন্তু এই মহিলা দেহরক্ষীরা অনেকটাই রাজাকে সুরক্ষা প্রদান করত পুরুষ দেহরক্ষীদের তুলনায়। এবার রাজা তাদের জন্য কি করতেন? একটা কঠোর কিন্তু সুবিধা সম্পন্ন চাকরি ছিল এই মহিলা দেহরক্ষীর কাজ। নিয়ম শৃঙ্খলা কঠোর ছিল, কে কোথায় যাবে, কাদের সঙ্গে কথা বলবে, এই সব কিছু একটু নির্দিষ্ট ছিল। কিন্তু তারা তার বদলে পেত রাজপ্রাসাদের নিরাপত্তা, খাবার, বেতন এবং সম্মান। কেউ কেউ সরাসরি রাজার কাছ থেকে পুরস্কারও পেত। অন্দরমহলে তারা ছিল ক্ষমতার কাছাকাছি থাকা মানুষ, যদিও তাদের জীবন কিন্তু ছিল নিয়ন্ত্রিত। এই চাকরিতে ছিল আলাদা নিয়ম ও রীতি। তারা রাজার ব্যক্তিগত সময়েও কিন্তু পাহারা দিত। রাতে রাজা ঘুমালে পাহারায় থাকতো। অনুষ্ঠানে রাজার চারপাশে একটা ব্যূহ তৈরি করত। তাদের মাঝে অনেক সিনিয়র মহিলা অফিসাররাও কিন্তু থাকতো, যারা তাদের নিয়ন্ত্রণ করত। অনেক সময় তারা গুপ্তচর হিসেবেও তথ্য দিত। এভাবে পুরো প্রাসাদ ছিল এক ধরনের মানব নির্মিত দুর্গ। এই বিষয়ের আরও একটা প্রতীকী অর্থ আছে। রাজার চারপাশে এই সুশিক্ষিত অস্ত্রধারী মহিলাদের দেখা দূতেদের চোখে খুব প্রভাব ফেলত। এতে রাজার মর্যাদা, শৃঙ্খলা আর শক্তিও প্রকাশ পেত। কিছু গবেষকের মতে এটা ছিল রাজ্যের ক্ষমতা প্রদর্শনের একটা অংশ। যদিও এই নিয়ে সব ইতিহাসবিদ একমত নন। কেউ কেউ বলেন গ্রিক লেখকরা অনেক সময় বিষয়গুলো বাড়িয়ে লিখতেন, কিন্তু প্রমাণগুলো মিলিয়ে দেখা গেছে যে মহিলাদের দেহরক্ষী হিসেবে ব্যবহার সত্যি ছিল। যদিও ঠিক কতজন, কি রুটিন, কি পথ ছিল, সব পুরোপুরি জানা যায় না। সব মিলিয়ে এটা কিন্তু কোনো রূপকথা নয়, বাস্তব ইতিহাস, যা ভারতবর্ষের মাটিতে কিন্তু ঘটে গিয়েছে। এবং মৌর্য সাম্রাজ্য কিন্তু একটা ভারতের, অখণ্ড ভারতের নতুন দিক দেখিয়েছিল। আর সেই দিকেই কিন্তু আমরা দেখতে পাই নারীদের কোন অবস্থান ছিল, এই নারীদের প্রকৃত প্রশিক্ষণ দেয়া, তাদের কঠোর নিয়মের মধ্যে রাখা, এই সব মিলিয়ে কিন্তু তাদের সম্মানজনক পদ দেয়া, এই সব কিছু কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝিয়ে দেয় যে নারীর ক্ষমতা এবং রাজনীতি একসাথে মিশলে সেই রাজ্য কোন জায়গায় পৌঁছতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভয়েস অফ মধুরিমা। নমস্কার।